বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আমি ইসমাতারা ফারুক, টুইস্টিকল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কর্তৃক আয়োজিত স্মার্ট ক্লাসরুমে আমি আমার মাননীয় চেয়ারম্যান স্যার এবং জিবি বোর্ডের অন্যান্য সদস্য এবং আমার প্রিন্সিপাল স্যার এবং সকল শাখা প্রধানকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমার সবাই প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সাথে তোমাদেরকে আমার ক্লাসরুমে সংযুক্ত থাকবার জন্য আহ্বান জানাচ্ছি যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসে আমার সাথে থেকে আমাকে সাহায্য করবে এবং তোমরা সংযুক্ত থাকবে। আমার আজকে চ্যাপ্টার পরিণতি ও প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, চ্যাপ্টার 2, সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্স। এখন আমি তোমাদেরকে যেটা আজকে আলোচনা থেকে আমি নিম্নের বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। শাসন ও সুশাসনের ধারণা, সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য। 3, সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা। 4, সুশাসন প্রতিষ্ঠার সমস্যার সমাধানের উপায়। 5, সুশাসন প্রতিষ্ঠার নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। এবং 6 নম্বর, এই চ্যাপ্টার শেষে আমি তোমাদের নমুনা প্রশ্ন, জ্ঞানমূলক অনুধাবন, বিভিন্ন ধরনের প্রশ্নগুলোকে তোমাদেরকে আমি দিতে পারবো আশা করছি। আমি শিক্ষার্থীদের বারবারই বলবো তোমরা তোমাদের পাঠদানে মনোনিবেশ করো এবং আমি যে লেকচারটা পড়াচ্ছি বইটা খুলে তোমরা যার টেবিলে বসে ক্লাসটা অবজার্ভ করো এবং পড়াটা খেয়াল করো। আমি প্রথমে বলছি, গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা। গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থার শাসনের ব্যবস্থা হিসাবে দেখা হয়ে থাকে। গভর্নেন্স বা শাসন ব্যবস্থার সাথে সুপ্রত্যয় যোগ করে সুশাসন শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। সুশাসন ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। 1989 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়। এতে উন্নয়নশীল দেশের অউন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয় যে সুশাসনের অভাবেই এরূপ অউন্নয়ন ঘটেছে। ম্যাক্রনি বলেছেন যে সুশাসন বলতে রাষ্ট্রের শাসন সুশীল সমাজের সরকারের সাথে শাসিত জনগণের শাসকের সাথে শাসিত সম্পর্কে বোঝায়। মোট কথা, প্রশাসনের যদি জবাবদিহিতা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, বৈধতা, স্বচ্ছতা থাকে, এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভা নিকট শাসন বিভাগের জবাবদিহিতা বা দায়িত্বশীলতার নীতি কার্যকর থাকে, তাহলে সে শাসনকে সুশাসন বলে। এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন মতবাদে আমরা কি দেখতে পাচ্ছি যে সুশাসনের ব্যাখ্যা বিভিন্ন আমাদের মতবাদ আমরা দেখতে পাচ্ছি। শাসন বলতে বোঝায় গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা যার বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা হয়েছে। এর কারণ তাত্ত্বিকদের মতে গভর্নেন্সের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রেও পার্থক্য লক্ষ্য করা যায়। বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশে অর্থনৈতিক সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। ইউএনডিপির মতে একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চা প্রয়োগের পদ্ধতি হলো সুশাসন। সুশাসনের আমরা এই মতবাদগুলোর পরে আমরা দেখতে পাচ্ছি সুশাসনের উপাদান, বৈশিষ্ট্য এবং কতগুলো পয়েন্টস আমি তোমাদেরকে দিব। পয়েন্টসগুলো দেবার পরে আমি প্রথমে বলে নিব যে সবগুলো পয়েন্টসের ব্যাখ্যা এই সময়ের স্বল্পতার কারণে হয়তো তোমাদেরকে আমি দিয়ে উঠতে পারবো না। তারপর আমি চেষ্টা করব যে কিছু কিছু ব্যাখ্যা তোমাদেরকে দিতে, বিশ্লেষণ করতে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য। গণতন্ত্র, 1 নম্বর গণতন্ত্র, 2 নম্বর অংশগ্রহণ প্রক্রিয়া। গণতন্ত্র, 3 অংশগ্রহণ প্রক্রিয়া, 3 নৈতিক মূল্যবোধ, 4 স্বচ্ছতা, 5 বৈধতা, 6 দায়িত্বশীলতা। আইনের শাসন, 8 দায়বদ্ধতা বা জবাবদিহিতা, 9 দক্ষতা, 10 জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, 11 স্বাধীনতা, বিচার বিভাগ। এখন আমরা গণতন্ত্র বলতে কি বোঝাচ্ছি? গণতন্ত্র বলতে আমি জিনিসটা বোঝাচ্ছি যে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠাতার প্রাণ। সুশাসন গণতান্ত্রিক ব্যবস্থা একটা বিকল্প দিক আমরা খেয়াল করতে পাচ্ছি। অংশগ্রহণের অর্থ হলো রাজনৈতিক শাসন কার্যের জন্য জনগণের অংশগ্রহণের সুযোগ। 3 নৈতিক মূল্যবোধ।
আইন আইন অপেক্ষা নৈতিকতার ধারণা অনেক বেশি প্রসারিত। নৈতিক মূল্যবোধ দ্বারা শাসন কার্য পরিচালিত হয়। যেখানে নৈতিক মূল্যবোধের অভাব থাকে সেখানে অনেক কিছুই আমাদের বাধাগ্রস্ত হয়, বিশেষ করে সুশাসনের ক্ষেত্রে পথগ্রস্ত হয়ে যায় যদি নৈতিক মূল্যবোধের অভাব থেকে যায়। 4, স্বচ্ছতা। আমরা স্বচ্ছতার অর্থ পরিষ্কার, স্পষ্ট এবং নির্ভুল। দ্বৈত অর্থবোধকার হলো স্বচ্ছতা। বৈধতা। আমরা বৈধতা সরকারের গৃহীত নীতি বা সিদ্ধান্তের বৈধতা প্রণীত আইনের বৈধতা সুশাসন প্রতিষ্ঠার আবশ্যকীয় উপাদান। 5, বৈধতা বলতে আমরা এটা আবারও বলছি, সরকারের বৈধতা সরকারের গৃহীত নীতি বা সিদ্ধান্তের একটা অভিপ্রকাশের জায়গা, যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বৈধতা প্রণীত আইনের বৈধতা সুশাসন প্রতিষ্ঠার জন্য অত্যাবশ্যকীয় উপাদান। দায়িত্বশীলতা। সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দায়িত্বশীলতা। এর অর্থ হলো সরকার ও রাজনৈতিক প্রক্রিয়ার কর্মকাণ্ডের দায়িত্বশীলতা। এরপর আইনের শাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন আইনের শাসন ও বিদ্যমান থাকে। আইনের শাসনের কথা কোনো ফাঁক থাকবে না। আইনের শাসন যদি সঠিকভাবে আমরা আমাদের সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের সুশাসনটাও প্রতিষ্ঠিত হয়। দায়বদ্ধতা বা জবাবদিহিতা। জবাবদিহিতা বলতে আমরা বুঝতে পারছি যে দায়বদ্ধতা হচ্ছে যে কোনো বিচার কাজে আইন বিচার বিভাগের নিকট জবাবদিহিতা করতে বাধ্য থাকে। কেননা যদি আমাদের দায়বদ্ধতা না থাকে তাহলে আমাদের সুশাসনের প্রক্রিয়াটাই বা চলমান যে ধারা সেটা আমাদের বজায় থাকে না। সেক্ষেত্রে আমাদের জবাবদিহিতা যে কোনো ক্ষেত্রেই যে কোনো সময় আমাদের জনগণের নিকট থাকবে, সরকারও জনগণের নিকট বাধ্য থাকবে, জনগণও সরকারকে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে, কেননা সে রাষ্ট্রের একটা নাগরিক হিসাবে তার জবাবদিহিতার জায়গাটা থেকে যাচ্ছে। আর সরকারও জনগণের সেবাদান প্রক্রিয়া চালিয়ে যেতে গেলে তাদেরও জবাবদিহিতাটা তাদেরকে বিদ্যমান রাখতে হবে। দক্ষতার এরপরে 9 নম্বর হচ্ছে দক্ষতা। দক্ষতা হলো প্রাপ্ত সম্পদের উন্নয়নের সুষ্ঠু ব্যবহার। দক্ষতা হচ্ছে প্রাপ্ত সম্পদের উপর সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ দক্ষতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ব্যবহারটা আমাকে বলে দিবে আমি কি দক্ষতার ক্ষেত্রে দক্ষতা প্রয়োগ করতে পারলে আমার এই সীমিত সম্পদকে সুন্দর করে বন্টন করে আমি চলতে পারবো বা জনগণের সেবা কাজে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো। 10, জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব। দক্ষতার জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব। প্রশাসনিক কর্মচারীদের উপর সবসময় মনে রাখতে হবে যে জনকল্যাণের জন্যই শাসন প্রশাসন গড়ে উঠেছে। অর্থাৎ জনপ্রশাসন সেবাধর্মী, অর্থাৎ জনপ্রশাসনের মনে রাখতে হবে আমরা জনগণের সেবা করতে চাচ্ছি। আমরা জনগণের সেবামূলক কাজে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে চাচ্ছি। স্বাধীন বিচার বিভাগ এখানে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে স্বাধীন বিচার বিভাগ বলতে আমরা যারা বুঝতে পারছি যে বিচার বিভাগকে অবাধ স্বাধীনতা থাকতে হবে। বিচার বিভাগ কারো কোনো কথায় বা কাজে কখনোই দ্বিধাগ্রস্ত হবে না। বিচার বিভাগ এখানে উন্মুক্ত পরিবেশে উন্মুক্তভাবে কাজ করবে এবং আমরা সেই আশাটাই এখানে প্রকাশ করছি যে বিচার বিভাগ স্বাধীনভাবে দেশ ও দশের জন্য বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। এই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্যের পরবর্তী ধাপটা সততা হচ্ছে যে কোনো কাজে সৎ এবং স্বচ্ছতা, অর্থাৎ সততা দিয়ে আমাদের জনপ্রশাসনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর 13, লিঙ্গ বৈষম্য অনুপস্থিতি। সুশাসন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লিঙ্গ বৈষম্যের কোনো ঘাটতি নেই। এখানে যে কোনো সরকারি পদোন্নতির ক্ষেত্রে আমরা লিঙ্গ বৈষম্যের যে ঘাটতি দেখি বা যে অভাবটা বোধ করি সেক্ষেত্রে এটা থাকা যাবে না। পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের যে একটা পার্থক্য সেটা দূর করে এখানে কাজ করতে হবে। অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা দিয়ে এবং অনেক প্রশিক্ষণপ্রাপ্ত লোকজনকে যেন পদোন্নতি পাই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বিকেন্দ্রীকরণ। এখানে বিকেন্দ্রীকরণ বলতে বোঝাচ্ছে আমরা
কার্যক্ষেত্রে আমাদের কখনোই বিকেন্দ্রীকরণটা আমাদেরকে করা যাবে না, অর্থাৎ কাজ থেকে আমাদের বিকেন্দ্রীকরণ সুশাসন প্রতিষ্ঠার ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রশাসনের সুশাসন ক্ষেত্রে বিকেন্দ্রীকরণটা করা যাবে না। 5, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। আমাদেরকে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গঠনের জন্য একদম সুষ্ঠু ভূমিকা রাখতে হবে। সুশীল সমাজ, আমরা সুশীল সমাজের ভূমিকা আমরা দেখতে পাই আমাদের দেশে। সুশাসনের যে কোনো দেশের পরিস্থিতি যখন একটু চলমান কোনো সমালোচনা বা আলোচনার ক্ষেত্রে আমরা সবসময় দেখতে পাবো যে সুশীল সমাজ এখানে মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ সুশীল সমাজের ভূমিকাটার উপরেই আমাদের বাকি সব কিছু নির্ভর করছে এমনটা থাক না। তবে সুশীল সমাজের ক্ষেত্রে বা আমাদের সুশাসনের জনগণের অনেক সুবিধা অসুবিধার কথাগুলো বেরিয়ে আসে। আবার কখনো কখনো সুশীল সমাজ আমাদের বিভ্রান্তিকর মতামতও দিয়ে থাকে বা বিভ্রান্তিকর কথাও বলে থাকে, অর্থাৎ আমার সুশীল সমাজের উপরে আমাদেরকে সুশীল সমাজ আমাদের জনগণের উপরে নজর রেখেই এবং তাদের সুবিধা অসুবিধাগুলো মাথায় রেখেই কথা বলবেন, আমরা সেটাই আশা করব। জনগ্রহণযোগ্যতা, অর্থাৎ আমরা এমন সব কাজগুলো করব যেখানে জনগণের গ্রহণযোগ্যতা থাকবে। সুশাসনের ক্ষেত্রে সরকারের সকল ব্যবস্থায় যাতে জনগ্রহণযোগ্য থাকে সেভাবে আমাদের কাজটা করে যেতে হবে। 18, পেশাদারিত্ব। আমাদের সুশাসন প্রতিষ্ঠাতায় প্রশাসনের ক্ষেত্রে পেশাদারিত্ব ভূমিকা রাখতে হবে। পেশাদারিত্ব ভূমিকা অর্থাৎ আমি যে পেশায় আছি সেই পেশাদারিত্ব একটা বিশাল ভূমিকা আমাকে রাখতে হচ্ছে, বা আমরা যার জায়গাতে পেশাদারিত্ব ভূমিকাটা রেখেই আমরা আমাদের কাজগুলো করে যাব। 9, মর্যাদা বিশ্বাস অর্জন, অর্থাৎ আমরা যে পদে আছি সুশাসনের ক্ষেত্রে মর্যাদা বিশ্বাসটা অর্জন করব আমার দক্ষতা দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে এবং আমার রাষ্ট্রের প্রতি অনুভূতি থেকে মর্যাদা বিশ্বাসটা আমরা বিভিন্ন ক্ষেত্রে অর্জন করব। 20, প্রচার মাধ্যমের স্বাধীনতা। এখানে বলা হচ্ছে আমরা প্রচার মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে আমরা সবসময় দেখব কখনো কোনো বাধাগ্রস্ত হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ প্রচার মাধ্যমে একদম উন্মুক্ত স্বাধীনতা থাকতে হবে। প্রচার মাধ্যমে কখনো কোনো বাধাগ্রস্ত না হয়, সেটা প্রশাসনিক ক্ষেত্রেই হোক এবং সরকারি কর্মকর্তার ক্ষেত্রেই হোক বা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে হোক, প্রচার মাধ্যমে আমাদের অবাধ স্বাধীনতা থাকতে হবে এবং নির্ভুল বক্তব্য প্রদান করার যে একটা স্পৃহা বা একটা সাহস প্রচার মাধ্যমে সবসময় সেই সাহসটা প্রকাশ থাকতে হবে। মুক্ত বহুত্ব ভিত্তিক সমাজ, অর্থাৎ মুক্ত বহুত্ব ভিত্তিক, অর্থাৎ মুক্ত আমরা এখানে বোঝা যাচ্ছে যে সুশাসনের ক্ষেত্রে মুক্ত অর্থাৎ আমি রাষ্ট্রের একজন নাগরিক এবং আমি রাষ্ট্রের কাছে সেবা আমরা যারা আমাদের রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত আছেন তারা মনে রাখতে হবে যে জনগণের সেবা দান, আমরা জনগণের সেবক, আমরা জনগণের প্রভু নই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মুক্ত বহুভিত্তিক সমাজ যে ব্যবস্থার যে পেছনে যে কাজ, সেই ক্ষেত্রে জনগণ এবং সরকারের সুষ্ঠু ভূমিকা এবং মুক্ত পরিবেশে কাজ করার একটা সামাজিক পরিবেশ তৈরি করে দিতে হবে। 22, রাজনৈতিক স্থিতিশীলতা। সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে কখনো কখনো আমরা একটু দ্বিধাদ্বন্দ্ব হয়ে পড়ি। মাঝে মাঝে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার বিভিন্ন অভাবের কারণে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, প্রশাসনিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি, জনগণের মধ্যে বিভ্রান্তি একটা পরিবেশ সৃষ্টি হয়। তো আমরা চাইবো রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের জনগণের যে একটা বিরাট একটা অবস্থা সৃষ্টি করবে, অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার কারণেই আমাদের জনমনে স্থিরতা ফিরে আসবে, আমরা শান্তিতে সুশাসনের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ভূমিকা রাখতে পারবো। আমরা এরপর চলে যাচ্ছি সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা। আমরা দেখতে পাই সুশাসন প্রতিষ্ঠার বাধা বা ক্ষেত্রে অনেক ধরনের সমস্যাই আমাদের সামনে এসে দাঁড়ায়। 1, বাক স্বাধীনতা হস্তক্ষেপ, অর্থাৎ আমরা স্বাধীনভাবে আমাদের চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো কথাই হয়তো অনেক সাথে বলতে পারি না, কোনো না কোনো বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমরা বারবার একই কথা বলছি যে সুশাসনের ক্ষেত্রে বাক স্বাধীনতার একটা বিরাট ভূমিকা থেকে যাচ্ছে, অর্থাৎ জনগণ যাতে তার মনোভাব শান্তিতে এবং নির্বিঘ্নে প্রকাশ করতে পারে, সেই ক্ষেত্রেই রাষ্ট্রের কাছে জনগণের দায়বদ্ধতা যেমন আছে তেমনি জনগণের কাছেও রাষ্ট্রের দায়বদ্ধতা রয়ে গেছে। অর্থাৎ বাক স্বাধীনতার কখনো বাধা বা হস্তক্ষেপ আমরা আশা করি না। সেক্ষেত্রে আমরা চাইব যে জনগণ যাতে সুন্দরভাবে কথা বলতে পারে, তার মতামত প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রের একটা বিরাট ভূমিকা থাকবে। 2, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। আমরা রাজনৈতিক স্থিতিশীলতার অভাব প্রায় দেখতে পাই, যেহেতু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, সেক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব সবসময় আমাদের মধ্যে বিরাজ করে। অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার অভাবটা আমাদের মধ্যে দূর করতে পারে ঐক্য এবং প্রত্যেক রাজনৈতিক দলের যার দলের সম্মানিত জায়গাটা
ধরে রাখবার ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার যে একটা জায়গাটুকু, যে স্পেসটুকু দেওয়া উচিত, অর্থাৎ আমি যে রাজনীতি করি বা যে দলই করি, আমি আমার দলকে সামনে এগিয়ে নিব এবং আমার নিজস্ব চিন্তাধারায়, চেতনায়, সেখানে আমার কোনো দলীয়গত প্রভাব থাকবে, কিন্তু আমি কোনো পক্ষপাতিত্ব বা আমি অন্য কেউ ঠকে যায়, অন্য কেউকে কষ্ট করা হয়, এক্ষেত্রে আমাদেরকে একটা বিরাট ভূমিকা রাখতে হবে। অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার অভাবটা যাতে আমাদের মধ্যে কখনই না আসে, এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই প্রতিষ্ঠাতার যে বাধা বা সমস্যা, এটা থেকে বেরিয়ে আসতে পারবো। সরকারের জবাবদিহিতার অভাব, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সরকারের জবাবদিহিতার অভাব থেকে যায়। সেটা প্রশাসনিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আমরা ধরে নিব যে সরকার জবাবদিহিতার অভাবটা যাতে না থাকে। আমরা যেন এই জবাবদিহিতার যে সমস্যার যে অভাবটা, আমরা যেন এই সমস্যা থেকে বেরিয়ে এসে সুন্দর একটা পরিবেশে জনগণকে শান্তিতে নির্বিঘ্নে চলার বা বসবাস করার এবং তার রাষ্ট্রের প্রতি তার যে দায়িত্বশীলতা, সে যেন তুলে ধরতে পারি, সেই ব্যবস্থা করে দেওয়া। আমলাদের জবাবদিহিতার অভাব, আমরা প্রায়শই দেখতে পাই আমলাদের জবাবদিহিতার অভাবের কারণে আমরা সাধারণ জনগণ সর্বসময় সর্ব জায়গাতেই আমরা বাধাগ্রস্ত হচ্ছি, পথভ্রষ্ট হচ্ছি। কেননা আমলারা মনে করে যে আমলারা আমাদের জনগণের সেবক নয়, তারা মনে করে তারা আমাদের প্রভু। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। তারা মনে করে তারা একটু উচ্চ মহলের লোক, আমরা মধ্যম মহল, আমরা উচ্চ মহলের লোক, এবং তারা মনে করে আমরা একটু উচ্চ মহলের লোক এবং আমরা নিম্ন মহলের লোক। এই মহলটা বা এই যে ভাগাভাগিটা দূর করতে হবে। আমাদের জবাবদিহিতার অভাব যদি দূর করতে না পারি, তাহলে জনগণের সাথে সরাসরি যে সম্পৃক্ততা আমাদের, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে, তাদের স্বতঃস্ফূর্ত স্বচ্ছতা নিয়ে জনগণের সুবিধা বা সেবা কাজে মনোনিবেশ করতে পারলেই আমরা এই বাধা বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। এখানে আমরা এইভাবে 2-3 ভাগে আমরা দেখতে পারি। 5 নম্বরটা আমলাদের অদক্ষতা। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাজনৈতিক বিভিন্ন চাপে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হচ্ছে। তার মানে কি, সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এখানে অদক্ষতা, প্রশিক্ষণ নাই এমনও লোকজন নিয়োগ হচ্ছে। তার একটাই কারণ, রাজনৈতিক প্রভাবের কারণেই আমাদের আমলাতান্ত্রিক অদক্ষতার ভিত্তিতেই সুশাসন চলছে। অর্থাৎ সুশাসনটা এভাবে হচ্ছে যাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জনগণ, এবং সুশাসনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে আমরা। এক্ষেত্রে আমাদের পদোন্নতি এবং দক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন যাতে আমাদের বিভিন্ন ভালো যে পদোন্নতির জায়গাগুলোতে যেন দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের প্রতি সজাগ দৃষ্টি রাখবো। রাষ্ট্র যেন আমাদের এই কথাগুলো বুঝতে পারে এবং জনগণের সেবা যাতে সুরক্ষিত থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সর্বোত্তম চেষ্টা চালিয়ে যেতে হবে। 6 নম্বর, আইনের শাসনের অভাব। আমরা দেখতে পাই আইনের শাসনের অভাব বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। তার মানে কি, এখানেও কোনো না কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি, কোনো না কোনোভাবে আমরা এখানে আমাদেরকে কারো যে কোনো ষড়যন্ত্রমূলক কোনো কারণে বা কোনো কনস্পিরেসির কারণে কিংবা সেই রাজনৈতিক চাপে আমাদের আইনের শাসন মাঝে মাঝে ব্যাহত হয়। আমরা যেন এই আইনের শাসনের ব্যাহত থেকে বেরিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের সরকারের কাছে আমাদের প্রচেষ্টা থাকবে। সরকার জনগণের ভালো মন্দের দিকে চিন্তা ভাবনা করে এই সুশাসনের ব্যবস্থা যেন অবশ্যই করে দেন। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি সুশাসন প্রতিষ্ঠার বাধা সমস্যা পরবর্তী পয়েন্টসগুলো দেখতে পাচ্ছি। সরকারের অদক্ষতা বা অব্যবস্থাপনা। সরকারের অদক্ষতা অব্যবস্থাপনা, সেই একই কথা আবারও বারে বারে আসে। আমরা সরকারের অদক্ষতা অব্যবস্থাপনার ক্ষেত্রে দেখতে পাই ওই যে প্রশিক্ষণ ছাড়া অনেক জায়গায় সরকারি বড় বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোতে অদক্ষতা, এবং যাদের হয়তো ওই পরিমাণ দক্ষতাই নাই, ওই পরিমাণ প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয় নাই, বা ওই পদের জন্য তারা উপযুক্ত নয়, কিন্তু সেই রাজনৈতিক চাপ বা দলীয় চাপ কিংবা কি বলবো সেই স্বজনপ্রীতি বা নিকট আত্মীয় স্বজনের একটা দেবার একটা জায়গা, ওই কারণেই সরকার অদক্ষতা অব্যবস্থাপনার জায়গাগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত লোকের অভাব থাকাতেই এই জায়গাগুলোতে আমাদের সবসময় একটা বাধাগ্রস্ত হচ্ছি এবং ফাঁকা থেকে যাচ্ছে। আমরা সুশাসনের ব্যবস্থাটা যাতে সুন্দর করে আরও স্মুথলি আমরা যেন জনগণের
ভালো মন্দ জিনিসটা জনগণের ভালো মন্দ সাইডটা যেন সুন্দর করে দেখতে পারে, সেক্ষেত্রে সরকারের অদক্ষতা অব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে দক্ষতা এবং ব্যবস্থাপনার জায়গাটাকে শক্ত করতে হবে। নাম্বার 8, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। নাম্বার 8, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। আমরা দুর্নীতি মানে কি, আমরা দেখতে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্নীতি মানে কি, যে কোনো জায়গায় একটা সততার অভাব। দুর্নীতি যেখানে আমাদেরকে প্রতিটা পদে প্রতিটা জায়গায় অর্থাৎ স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই, অর্থাৎ যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নাই সেখানে দুর্নীতিটা এসে দাঁড়িয়ে যাচ্ছে বা জায়গা করে নিচ্ছে। আমাদের অত্যন্ত মানে মানসিকভাবে উন্নত মনের পরিচয় দিতে হবে, অর্থাৎ সততা এবং ইসলামী শরীয়তের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বলবো দুর্নীতি দমন করে যাতে স্বচ্ছতার ভিত্তিতে আমরা আমাদের প্রশাসনিক কাজগুলো চালিয়ে নিতে পারি, সেই ব্যবস্থা আমাদের থাকবে। দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা করতে গেলে প্রথমে আমাদেরকে রাষ্ট্রের প্রতি সজাগ থাকতে হবে। রাষ্ট্র যখন বিভিন্ন পদে আমাদেরকে নিয়োগ করেন সেই ক্ষেত্রে যেন সকল কিছুর ঊর্ধ্বে অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন দলাদলের ঊর্ধ্বে আমাদেরকে নিয়োগ করা হয়, আমরা যেন সেটাই আশা করব। কারণ ওইখানেই রাজনৈতিক চাপে বা বিভিন্ন ওই সেই স্বজনপ্রীতির কারণেই দুর্নীতিগুলো আরও বেশি করে আমাদের জায়গা করে নিচ্ছে এবং আমরা দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা হচ্ছে বিধায় আমাদের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দুর্নীতি নিয়ন্ত্রণে আমাদেরকে সজাগ ভূমিকা রেখে এই ব্যবস্থা এই বাধা বা সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। 9 নাম্বার, রাজনৈতিক অঙ্গীকারের অভাব। অর্থাৎ আমরা যখন কোনো নির্বাচনে একদম নির্বাচনের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে যোগ্য প্রার্থীকে আমরা কখনই হয়তো সঠিকভাবে আমরা নির্বাচিত করতে পারি না। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক চাপ, দলীয় চাপ বা সরকারি চাপ বা প্রশাসনিক চাপ থেকেই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বারবার সে একই কথা, রাজনৈতিক অঙ্গীকারের অভাব। অর্থাৎ রাজনীতি করতে গেলেও আমাদেরকে বুঝতে হবে আমি যে দলই করি আমার সবার আগে জনগণের কথা মাথায় রেখে আমাকে রাজনীতির জায়গাটা চালু রাখতে হবে। অর্থাৎ আমি যে দলই করি আমাকে বুঝতে হবে আমি জনগণের সেবক, আমাকে জনগণের ভালো মন্দ এবং জনগণের নিরাপত্তা, জনগণের সুবিধা সব কিছু দেখেই রাজনীতি অঙ্গীকারে আমাদেরকে থাকতে হবে। আমি ভোট দেওয়ার সময় বা নির্বাচনে দাঁড়াবার সময় আমরা অনেক অঙ্গীকার করি, কিন্তু পরবর্তীতে সেই অঙ্গীকারগুলোকে আমরা বেরিয়ে আসি, আমরা আর আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে পারি না। অর্থাৎ আমাদের অঙ্গীকার থাকতে হবে যে আমরা যাই বলছি ভবিষ্যতে আমাদেরকে এগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা এই সুশাসন প্রতিষ্ঠার যে বাধা বা সমস্যা এ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শিক্ষার্থীরা, তোমাদেরকে বারে বারে একটা কথা আমি বলতে চাচ্ছি, আমি পয়েন্টসে সবগুলো ব্যাখ্যা কতটুকু দিতে পারবো স্বল্প সময় জানি না, বাট তোমরা বইটা খুলে আমার পয়েন্টসগুলোর সাথে তোমরা সংযুক্ত থাকো, যাতে আমি সবগুলা যতগুলো টপিক্সে আনবো আমি 10টার বেশি সংজ্ঞা আমি হয়তো এই সময় দিতে পারবো না। বাকি সংজ্ঞাগুলো বাকি পয়েন্টসগুলো তোমরা বই দেখে কখনো 22টা আছে কখনো 16টা আছে, আমি প্রত্যেকটা টপিক্স চ্যাপ্টারের থেকে অর্থাৎ পবিত্র টপিক্স থেকে পরিচ্ছদ থেকে আমি তোমাদের 10টা বা 8টা এইভাবে ব্যাখ্যা দিব। আর বাকি পয়েন্টসগুলো তোমার বাসায় নিজ দায়িত্বে আমার সাথে লেকচারের সাথে সংযুক্ত থেকে বাসায় পড়বে, এটাই আশা করব। এবং আমি আশা করব তোমরা পুরো ক্লাসটা আমার সাথে থাকবে, আমার কমেন্ট বক্সে কমেন্টস করবে এবং এই মহামারীর সময় যাতে আমরা সুন্দর ক্লাসটা চালিয়ে নিতে পারি সহযোগিতা করবে। নাম্বার 11, রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ। অর্থাৎ রাজনীতির সামরিক মানে কি, আমরা রাজনীতিতে কখনোই সামরিক হস্তক্ষেপ আমরা আশা করি না। আমরা চাই আমরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি আমরা স্বাধীন থাকবো, আমরা রাষ্ট্রের প্রতি আমরা সজাগ থাকব। নাম্বার 3, সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা। আমরা আগে বলেছি যে আমি সবগুলো লেকচার দিব না, আমি এখন পয়েন্টসগুলো টেনে যাব। স্বজনপ্রতি বিচার স্বাধীনতা না থাকা, জনগণের জন অংশগ্রহণের অভাব, অকার্যকর জাতীয় সম্পদ, দারিদ্র্য। সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা, স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা, জনসচেতনতার অভাব, ক্ষমতার ভারসাম্যের অভাব, স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের অভাব, সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব, সম্পদের সম্প্রীতির অভাব। আমরা এরপর দেখতে পাচ্ছি সুশাসন প্রতি সমস্যা সমাধান উপায় আমরা বের করে দেখতে পাচ্ছি। আমরা কি করে এর থেকে বেরিয়ে আসবো, এখানে বেরিয়ে আমরা অনেকগুলো পয়েন্টস পাবো। আমি সংক্ষেপে কথাগুলো ছেড়ে দিচ্ছি। সংবিধানের মৌলিক অধিকার সন্নিবেশ ও তা বাস্তবায়ন করতে হবে। মিডিয়া ও প্রচার মাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের অবসান, সহিংসতা দূর, রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠাতা, জবাবদিহিতা বা দায়বদ্ধতা নীতি প্রতিষ্ঠাতা, স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা, নৈতিক মূল্যবোধে জাগ্রত করা। আমরা এবার দেখতে পাচ্ছি যে আইনের শাসন প্রতিষ্ঠাতা, বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা নিশ্চিতকরণ, সরকারের দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ, সুযোগ্য নেতৃত্ব। অর্থাৎ আমরা এই পয়েন্টসগুলো বাসায়
একটু বিস্তারিত পড়বো। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেকগুলো পরে আমি লেকচার দিতে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। তোমাদেরকে পয়েন্টসগুলো হাতে তুলে দিচ্ছি। পয়েন্টসগুলোর ভিত্তিতে তোমাদের ইম্পর্টেন্ট 10টা যে 10টা প্রথম দিকে আছে এই 10টা পড়ার চেষ্টা করবা। কারণ আমরা যখন সৃজনশীল প্রশ্ন করব আমরা বলবো সুশাসন সমস্যা সমাধানের যে কোনো 3টি সমস্যা সমাধান উপায় লিখো, তখন তো তোমার 16টা লিখতে পারবে না। তোমাদের যে 3টা সহজ মনে হবে, ভালো মনে হবে, সেই 3টা 4টা তোমরা পড়ে নিবা। অর্থাৎ সকল পয়েন্টসগুলো থেকে যে সকল পয়েন্টসগুলো আমি বলছি ধাপে ধাপে, প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমরা 3টা 4টা 5টা 10টা তোমাদের দক্ষতা দিয়ে তোমাদের বুদ্ধি দিয়ে তোমরা পড়ে নিবা, যাতে পরিষ্কার সৃজনশীল প্রশ্নে 3 এবং 4 নম্বর প্রশ্নে আমরা এগুলো আনসার করতে পারি। নাম্বার 12 সার্বভৌমত্ব কার্যকর আইনসভা। সার্বভৌমত্ব কার্যকর আইনসভা জন অংশগ্রহণের অনুকূল পরিবেশ সৃষ্টি, স্বাধীন কর্মক্ষম কমিশন প্রতিষ্ঠাতা, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন গঠন, জনস্বার্থকে প্রাধান্য প্রদান। এটা আমাদের পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা। লক্ষ্য নির্ধারণ এবং অগ্রাধিকার বিবেচনা পারঙ্গমতা, দারিদ্র্য দূরীকরণ, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ, জনসাধারণের সৃষ্টি, সাম্প্রদায়িক সম্পত্তি প্রতিষ্ঠাতা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠাতা। এটা আমাদের হচ্ছে এটার পরে আমরা যেটা পাচ্ছি আমাদের সুশাসন প্রতিষ্ঠাতায় নাগরিকের দায়িত্ব কর্তব্য। এতক্ষণ আমরা দেখলাম সমস্যার সমাধান, আমরা কিভাবে সমস্যার সমাধানগুলো পেয়েছি। এখন আমরা দেখব সুশাসন প্রতি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। আর 5 মিনিট বেশি দিন। সুশাসন প্রতি নাগরিকের দায়িত্ব কর্তব্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সামাজিক দায়িত্ব পালন। সামাজিক দায়িত্ব পালন আমরা কিভাবে করব? যদি আমি আগে সঠিক নাগরিকের সুযোগ্য নাগরিক হতে পারি, তাহলে কিন্তু আমি আমার দায়িত্বটা সঠিকভাবে রাষ্ট্রের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাকে আগে নিজেকে দৃঢ় মনের অধিকারী হতে হবে যে আমি আমার সামাজিক দায়িত্ব কিভাবে পালন করব। আমি কোনো পথগ্রস্ত হব না, পথভ্রষ্ট হব না। আমি আইন এবং নীতি বিবেক দিয়ে আমি আমার সামাজিক দায়িত্ব পালন করে যাব। 2 রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ। আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, গণতান্ত্রিক দেশের নাগরিক, আমার রাষ্ট্রের যে কোনো আইন এবং একেবারে চোখ বন্ধ করেই রাষ্ট্রের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে। কারণ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদান করে আমাদের সবচেয়ে বড় কাজ। রাষ্ট্রের প্রতি যদি আনুগত্য প্রদর্শন করতে না পারি, তাহলে তো আমার রাষ্ট্রের যে নাগরিক সেটাই তো আমি পথগ্রস্ত হয়ে যাব। অর্থাৎ রাষ্ট্রের যে কোনো কিছুর আমার সম্মান থাকবে, আমি মাথা উচ্চ করে রাষ্ট্রকে সম্মান করব, রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করব। 3 আইন মান্য করা। রাষ্ট্রের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি আমার রাষ্ট্রের দায়িত্ব পালন করব। 4 সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন। আমরা যখন আমাদের নির্বাচন আসবে, আমরা তখন চেষ্টা করব সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা। আমরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে আমাদের স্বজনপ্রীতি করে আমরা সহযোগ্য নেতৃত্ব নির্বাচন এলেও আমরা আমরা নির্বাচিত করতে পারি না, কারণ সেক্ষেত্রে আমাদের পক্ষপাতিত্ব বা আমাদের একটা স্বজনপ্রীতি থেকে যায়। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নির্বাচনে নির্বাচিত করাও একটা যোগ্য নাগরিকের একটা বিরাট সুযোগ, যে আমি নির্বাচন হচ্ছে আমাদের একটা বড় সুযোগ, যোগ্য প্রার্থী নির্বাচন করে রাষ্ট্রের সকল দায়িত্ব কায়েম করার পথ করে দেওয়া। সেক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে, কখনোই আমি অযোগ্য বা অসৎ লোককে নির্বাচিত আমি করব না। নিয়মিত কর প্রদান করে রাষ্ট্রের যাবতীয় উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে জনগণের একটা বিশাল কাজ। অনেক ক্ষেত্রে আমরা দেখি জনগণ ইচ্ছা করে কর প্রদান করেন, অনেকটা খামখেয়ালি, দিব কি দিব না, এইগুলো করা যাবে না। রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে নিয়মিত কর প্রদান করে রাষ্ট্রের চলমান উন্নতিকে সামনে এগিয়ে নিতে হবে, আমরা এইটাই আশা করব। তাহলে রাষ্ট্র সুশাসন কায়েম হবে। রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্রের সকল নিয়ম নীতির প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি এবং দায়িত্ববদ্ধর সাথে সেবা করব, এটি আমরা আশা করব। সন্তানদের শিক্ষাদান। শুধু আমরা নিজেরা শিখবো জানবো তা না, আমার সন্তানদেরকেও আমি শিক্ষা প্রদান করব যে তোমাকে যোগ্য হইতে হবে, সৎ হইতে হবে এবং রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ববদ্ধতা থেকে আমাদের সন্তানদেরকে শিক্ষাদান দিতে হবে। আচ্ছা, সুশাসন প্রদান আগে দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, জাতীয় সম্পদ রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করা, সচেতন ও সজাগ হতে হবে। আমরা সংবিধান মেনে চলা, সুশাসনের আগ্রহ, উদার ও প্রগতিশীল দলের প্রতি সমর্থন। আচ্ছা, আমরা এবার দেখতে পাচ্ছি আমরা এই টপিক শেষে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু ঠান্ডা মাথায় প্রশ্নগুলো লিখে নাও। আমাদের মাত্র 1 মিনিট হাতে সময় আছে বা 2 মিনিট সময় হয়তো আছে। জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা কি পড়তে পারি? সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি?
শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সংযুক্ত থেকে ক্লাসটা দেখো। সুশাসন কি, জবাবদিহিতা কাকে বলে, প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝায়, আইনের শাসনের প্রবক্তাকে স্বচ্ছতা কি বা কাকে বলে। এবার অনুধাবন প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। আইনের শাসন বলতে কি বোঝায়, সুশাসন বলতে কি বোঝায়, প্রশাসনিক দায়বদ্ধতা ব্যাখ্যা করো, শাসন বিভাগের দায়িত্বশীল বলতে কি বোঝায়, সুশাসন সাম্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো, সুশাসন কিভাবে আইনের শাসন নিশ্চিত করে। আমরা এই 6টা প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম। আমি আশা করব তোমরা সুন্দর করে পড়াগুলো শেষ করবে এবং শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি আমি আমার ক্লাসে যা পড়িয়েছি আমি আশা করব তোমরা সুন্দর করে পড়াটা শেষ করবে এবং হোমওয়ার্কের মাধ্যমে পরবর্তী ক্লাসে আমাকে এটা দিবে। এবং আমি তোমাদের প্রথমে একটা কথা হয়তো ভুলে গিয়েছি, এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি এর আগেও জুম ক্লাসে একাধিকবার পড়িয়েছি। এই ক্লাসটা ধরে নাও আজকে রিভিশন ক্লাস ছিল এবং রিভিশন ক্লাসে আমি শুধুমাত্র লেকচারটা দিলাম। আমি জুম ক্লাস তোমাকে সৃজনশীল প্রশ্ন দিয়েছি, জ্ঞানমূলক দিয়েছি, অনুধাবন দিয়েছি, দক্ষতা দিয়েছি এবং পরিশেষে তোমাদের সবাইকে আমার ক্লাসে এতক্ষণ মনোযোগ দিয়ে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে যেন তোমরা আবার সুন্দর করে আমরা করতে পারি সে দোয়া করব এবং আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাটা করি আমরা যেন খুব শিগগিরই আমাদের প্রিয় প্রতিষ্ঠানে আবার ফিরে এসে ক্লাসগুলো তোমাদের পাঠদান করতে পারি, তাহলে বাবা মারাও খুশি হবে এবং তোমরাও আমাদের সাথে সরাসরি ক্লাস সম্পৃক্ত হতে থাকতে পারবে। সেই কামনা করি আজকে আমরা ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।